দর্শক, গরমের খবরটি দিয়ে আলোচনা শুরু করতে চাই, কারণ প্রায় সব পত্রিকা বলেন আর আমরা তো প্রতি মুহূর্তেই টের পাচ্ছি প্রচন্ড গরম। আমি যদি বলি যে গতকাল সকালবেলায় আমি যখন ভোরে বের হয়েছিলাম বাসা থেকে, তখন ঠিক যে আবহাওয়া দেখেছিলাম আজকে কিন্তু তার চেয়ে খারাপ বলা যেতে পারে। আজকে আমি ভোরবেলাতেই রোদ দেখেছি, তার মানে আজকে সারাদিন আরো তীব্র গরম থাকবে। সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন। প্রথমেই আমি যুক্ত করে চাই আমাদের সহকর্মী এম এ মামুনকে। তিনি চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন, কারণ আমরা জানি চুয়াডাঙ্গাতে সবচেয়ে বেশি তাপমাত্রা, রেকর্ড তাপমাত্রা আমরা পাচ্ছি অন্তত এই বছরে। মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। মামুন, রাজধানীতে আমরা ভোরবেলাতেই তীব্র রোদ পাচ্ছি। আজ তাপমাত্রাও মনে হচ্ছে যে আজকে বাড়তির দিকে থাকবে। কাল কিছুটা কম ছিল পরশু দিনের তুলনায়। চুয়াডাঙ্গার খবর জানতে চাই, আজ কেমন হতে পারে, চুয়াডাঙ্গার তাপমাত্রা কত হতে পারে, আবহাওয়া অফিস কি বলেছে? ফারহানা, শুভ সকাল। চুয়াডাঙ্গার এই তপ্ত সকাল থেকেই শুভ সকাল বলছি। দেশবাসীকে জানাই যে চুয়াডাঙ্গার অবস্থা তো আমরা প্রতি বছরই এই যন্ত্রণা ভোগ করি। চুয়াডাঙ্গাবাসী তীব্র তাপদাহের মধ্যে জীবনযাপন করছে এবং টানা গত এই চলতি মাসের 1 তারিখ থেকে 23 দিন একই ধারে ধীরে 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 উঠতে উঠতে লাস্টে 42.6 ডিগ্রি সেলসিয়াস আমরা অনুভব করেছি। গতকালকে একটু কম ছিল 39.6 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে এই জেলার মানুষ সহ সারা দেশের মানুষের জন্য ধর্মপ্রাণ মুসলমানরা কালকে নামাজ আদায় করেছিল চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে। যে কারণেই হোক, আল্লাহ হয়তোবা এই ধর্মপ্রাণ মুসলমানদের কোন রকমে স্মরণ করেছেন, যে কারণে গত রাত্রে রাত 1টার সময় মেঘের প্রচন্ড গর্জন থাকলেও, যে কথা আছে যে যতটা গর্জায় ততটা বর্ষায় না, তো গর্জন থাকলেও মাত্র 1.6 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। আবহাওয়া দপ্তর এই তথ্য আমাকে দিয়েছে। যেটা হয়েও হলো না, এরকম প্রত্যাশা ছিল। মানুষ অধীর আগ্রহ ছিল যে মেঘ যেভাবে ডাকছে তাতে হয়তো বৃষ্টি হবে, কিন্তু সকালটা শুরু হয়েছে উত্তপ্তর মধ্য দিয়ে। আপনি যেমন বললেন যে সকালটা খুব উত্তপ্ত এবং রোদের যে প্রখরতা, সেইটা কিন্তু সকাল থেকে শুরু হয়েছে, আজকে থেকে বাড়তে পারে। এবং আপনি এটাও জানেন যে চুয়াডাঙ্গাতে এই মাসে টানা 5 দিন বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা রেকর্ড হয়েছে, যা বিগত দিনেও একই ধরনের এই অবস্থা ছিল। আমরা চুয়াডাঙ্গাবাসী এবং চুয়াডাঙ্গার মানুষ একটু জানতে চাই মামুন, যে আভাস আপনি যেমন বলছেন যে আরো তাপমাত্রা বাড়বে, আমরা এর মধ্যে 42 ডিগ্রি দেখেছি, তাহলে সামনের দিকে আরো বাড়বে মানে কি? এর চেয়েও আরো বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে? মানে আবহাওয়া অফিস কি বলছে যে তাপমাত্রা আরো যাবে, মানে রেকর্ড ভাঙতে পারে নিশ্চয়ই? 42 ডিগ্রি উপরে তো বাংলাদেশের তাপমাত্রা যায়নি কখনো। তো না, 42 ধরনের আমাদের চুয়াডাঙ্গাতে এর আগে 43.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিল, 43.2 ডিগ্রি সেলসিয়াস ছিল। কিন্তু আবহাওয়া দপ্তরের যে ঢাকা অফিসের বরাদ দিয়ে চুয়াডাঙ্গা পর্যবেক্ষণাগারের প্রথম শ্রেণীর পর্যবেক্ষণাগারের যে কর্তৃপক্ষ জাহিদ হাসান জানালেন যে আগামী আরো 72 ঘন্টা এই তাপদাহ বৃদ্ধি থাকবে, অব্যাহত থাকবে। এর ভিতরে সর্বোচ্চ রেকর্ডটা চুয়াডাঙ্গাতেও হতে পারে এবং আশপাশের জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে চুয়াডাঙ্গাতে সম্ভাবনা বেশি, কারণ এই বৃষ্টি নেই। যদি বৃষ্টি না হয় তাহলে এই তাপপ্রবাহ আরো বৃদ্ধি পাবে এবং 43-44 ডিগ্রি হয়ে যেতে পারে, বলা যায় না, সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টি যদি হয় তাহলে তাপমাত্রা কমে যাবে। এই তাপদাহের কারণে যে ক্ষতিগুলো আমাদের হচ্ছে, চুয়াডাঙ্গা জেলার ফসলের ক্ষতি হচ্ছে। যে ফসলগুলো, বোরো ধান যেটা ছিল সেটা কোন রকম কৃষকরা কেটে নিচ্ছে, দ্রুত পেকে যাচ্ছে, যেটা কাটবে আরো কিছুদিন পর। এটা এখনো যে আমাদের এখানে চুয়াডাঙ্গাতে সবজি হয়, আমাদের যে এই গরমকালের গ্রীষ্মকালীন কপি হয়, সে কপিগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এবারে আমের ফলনটা কম, তারপরও যা আছে তা আম কিন্তু ঝরে যাচ্ছে এবং গতকাল এই ঝড় এবং সামান্য বৃষ্টির কারণেও কিছু ঝরে গেছে। আর একটা বিষয় বলি যে আমরা প্রতি বছরই নদী হারিয়ে ফেলছি, জলাশয় হারিয়ে ফেলছি। এই যে জলাশয় হারিয়ে যাওয়াটা,
এটা কিন্তু আমাদের জন্য মরুপ্রবণ হওয়ার সম্ভাবনা। এবং আমাদের যে আবহাওয়াবিদরা যে কথা বলছেন যে এই অঞ্চলটার মূল কারণ হচ্ছে যে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে বঙ্গোপসাগরের কারণে এবং সমভূমির কারণে এখানে তাপপ্রবাহটা বিকিরণটা বৃদ্ধি হয়, পরিবহনটা বৃদ্ধি হয়। আর একটা বিষয় হচ্ছে যে পৃথিবীর ভিতরে বাংলাদেশের যেখানে অবস্থান, আবহাওয়াবিদদের সাইন্টিফিক যে কথাবার্তা সেটা হচ্ছে চুয়াডাঙ্গার উপর এবং বাংলাদেশের উপরে, বিশেষ করে চুয়াডাঙ্গার উপরে লম্বভাবে 23 ডিগ্রি লম্বভাবে কিন্তু যার প্রভাবটি আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আর একটু কৃষির ক্ষেত্রে ফিরে আসি, আপনি যেটা বলছিলেন যে আমনে প্রভাব পড়ছে, আমন ধান পেকে যাচ্ছে এবং একই সাথে অন্যান্য যে ফসল রয়েছে সেটিতেও আসলে প্রভাব পড়ছে। সেক্ষেত্রে আসলে কৃষি অফিসগুলো থেকে কি ধরনের ব্যবস্থাপনা নেওয়া হয়েছে? একই সাথে আরেকটি বিষয়ে জানতে চাই, এই গরমে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে নিম্ন আয়ের মানুষ। অন্তত আজকের পত্রিকায় যদি আমি দেখি সেখানে বলা হচ্ছে যে এই শ্রেণীর আসলে উৎপাদনশীলতা কমছে, কারণ যেহেতু তারা গরমে বের হতে পারছেন না। আমরা এটাকে দুর্যোগ হিসেবে বিবেচনা না করলেও বিভিন্ন সময় দেখি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় অন্তত এই আয়ের মানুষের কথা মাথায় রেখে। সেরকম কোনো ব্যবস্থা এবার আছে কিনা জানতে চাই মামুন আপনার কাছে। আর একটি বিষয়ে দুঃখ প্রকাশ করতে চাই, বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা আসলে 45 ডিগ্রি পর্যন্ত ছিল। আপনি যেটা বলছিলেন যে চুয়াডাঙ্গাতে 43 পর্যন্ত ছিল। দুঃখিত সেই ভুল তথ্যের জন্য। আপনার কাছ থেকে প্রশ্নের উত্তরগুলো জানতে চাই। ফারহানা, আপনাকে আমি আরো তথ্য জানাতে পারি। সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে কি নির্দেশনা আছে কৃষি ক্ষেত্রে, কৃষি বিভাগের যে এখানে কৃষিবিদরা আছে তারা বলছে যে ফসলে ঘন ঘন সেচ দিতে হবে। তারা সেচ দিতে বলছে, এই সময় দানাদার কিছু সার ব্যবহার করার কথা বলছে এবং সেগুলো সাধারণত জৈব সার হলে ভালো হয় এটা বলছে। আর একটা বিষয় বলছে যে এই সময়টা যেন কখনোই তারা এই দিনের বেলায় সেচ না দেয়, রাতে সেচ দিতে বলছে। রাতে সেচ দিলে সেই সেচটা তাদের জন্য, ফসলের জন্য ভালো কিছু। আর একটা বিষয় আপনাকে আমি জানাই যে এই অঞ্চলের মানুষ, খেটে খাওয়া মানুষ যারা আছে তারা সবচেয়ে বেশি কষ্টে আছে এবং সেই কষ্টটা দেখার মতো বা তাদের সাহায্যের জন্য এগিয়ে আসা সরকারিভাবে এই ধরনের কোনো ব্যবস্থা নাই। এবং উৎপাদনশীলতা যেটা কমে যাচ্ছে সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে অনেকেই কিন্তু মাঠে যাচ্ছে না। এই কৃষকরা যে কাজ করবে, তাদের ফসলের কাজ করাবে, এই লেবার কিন্তু পাচ্ছে না। এই লেবারের সমস্যা দেখা দিয়েছে। ভোরবেলা যদি যাচ্ছে তারা 10টা 11টার ভিতরে কিন্তু বাড়ি ফিরতে বাধ্য হচ্ছে। এক্ষেত্রে তারা তাদের আয় কমে যাচ্ছে, নিম্ন আয়ের মানুষগুলো কিন্তু তারা কষ্টে আছে। এটা আমরা দেখছি না, এটা আমরা বলছি সবাই যে সংবাদ হচ্ছে, আমরা সংবাদে বলছি, কিন্তু সরকারিভাবে যে একটা নির্দেশনা, এটা একটা পরিসংখ্যান কোন এলাকার মানুষ কৃষক পর্যায়ে এবং তৃণমূল পর্যায়ে খেটে খাওয়া মানুষগুলো কি ধরনের কষ্টে আছে এবং তারা স্বাবলম্বিতা ফিরে পাবে তো মাঠে কাজ করতে পারলে, তারা কাজ করতে পারছে না। এই বিষয়গুলো দেখা দরকার। অর্থাৎ এখানে চুয়াডাঙ্গা জেলাতে এবং যেই জেলাগুলো এই তাপদাহের সময় এবং খরাপ্রবণ এলাকা যেগুলো, সেখানে সেগুলো চিহ্নিত করা দরকার এবং সেগুলোতে পর্যায়ক্রমে প্রকল্প নেওয়া দরকার। এবং কেন এই এলাকা এত খরাপ্রবণ, বিশেষ করে ডিসি সাহেব আমাকে কিচিঞ্জার চাকমা জানিয়েছে প্রায় 1 লক্ষর উপরে গাছ লাগানো হবে এই বর্ষায়। বিগত দিনের ডিসি সাহেবরা কিন্তু গাছ লাগিয়েছে। আর একটা বিষয় বলে আপনাকে, সবচেয়ে হাস্যকর বিষয়, বন বিভাগের যে তথ্যটা আমরা জানবো যে কি পরিমাণে বনাঞ্চল আছে এবং নদী কি পরিমাণে আছে, যে নদী যে পানি উন্নয়ন বোর্ড যে তারা জানাবে। এবং এই যে দপ্তরগুলো তারা কিন্তু দায়িত্বহীন বলেই আমার মনে হয়েছে, কারণ কোনো তথ্য তাদের কাছ থেকে তথ্য পাওয়া যায় না। বরাবরের মতোই মামুন, আমরা জানি আপনার আমার সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা, তাই আসলে যে তথ্য চাইলেই চট করে তথ্য পাওয়া যায় না এবং সঠিক তথ্য তো পাওয়া যায় না, খুব কম সময় সেটি পাওয়া যায়, প্রচুর চাপ তৈরি করলে তারপর, এবং জেলা পর্যায়ে অবস্থা আরো খারাপ। অনেক ধন্যবাদ মামুন, চমৎকার আলোচনা আপনার সাথে। আগামীতে নিশ্চয়ই আবার কথা হবে। ভালো থাকবেন এবং এই গরমে অবশ্যই সাবধানে থাকবেন, কারণ নিম্ন আয়ের মানুষ বলি আর যেই আয়েরই বলি না কেন, সাংবাদিকদের মাঠে থাকতেই হয় দিন শেষে, যেমনটা আপনি ছিলেন আজ। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ডক্টর শামীম হাসান ভূঁইয়াকে যুক্ত করে নিতে চাই।
শামীম হাসান ভুঁইয়া, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। শুভ সকাল, স্বাগত জানাচ্ছি। দুটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আমরা জানি, আমাদের সহকর্মীও বলছিলেন যে আবারও গরম বাড়তে পারে, সেটি তাপমাত্রা কোথায় যেয়ে দাঁড়াবে সেটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। সর্বোচ্চ তাপমাত্রা কেমন হতে পারে আগামী দিনগুলোতে? ঝড় বৃষ্টির কথা বলছিলেন আপনারা কিছু কিছু এলাকায় যে আজকের থেকে হতে পারে, সেটি কোন কোন এলাকায় হতে পারে, এবং সারা বাংলাদেশে তাপমাত্রা কমার সম্ভাবনা কবে থেকে দেখছেন? মানে এটাই একমাত্র ভালো খবর আমার মনে হয় আমি দর্শকদের দিতে পারি আর কি। আপনার ডিভাইসটি আনমিউট করতে হবে। জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি, পাচ্ছি। আচ্ছা, ভালো খবর এই মুহূর্তে দেয়া খুব মুশকিল। আসলে ময়েশ্চার কিছু কিছু ঢুকছে, জলীয় বাষ্প কিছু কিছু ঢুকছে, এবং যে সামান্য ঝড় বৃষ্টির কথা যেটা বললেন সেটা ঢাকাতে হওয়ার সম্ভাবনা খুব কম। তবে উপকূলীয় অঞ্চল যেমন বরিশাল এবং সিলেটে কিন্তু রেগুলার বৃষ্টি হচ্ছে। সেখানে পাহাড়ি এলাকা থাকার কারণে, যে অরোগ্রাফিক প্রভাব থাকার কারণে মেঘালয় পাহাড়ে এখানে বৃষ্টি হচ্ছে রেগুলার। কয়েকদিন আগে দেখলাম যে 40 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কাজে ওই এলাকাটা বাংলাদেশ থেকে একটু ভিন্ন, সেখানে তাপমাত্রা কমই আছে। কিন্তু অন্যান্য অঞ্চলে বিশেষ করে রাজশাহী এবং খুলনা অঞ্চলে, এই দুইটা অঞ্চলে সবচেয়ে বেশি তাপমাত্রা রয়েছে। এবং এ মাসে তো থাকবেই, আগামী মাসেও মাঝে মাঝে তাপমাত্রা এরকম উঠবে। তবে এত এই যে শেষের দিকে যেটা তাপমাত্রা ছিল 42-এর উপরে, সেরকম হয়তো নাও হতে পারে, কিন্তু 40-এর উপরে থাকবে মাঝে মাঝে। এবং বৃষ্টি হওয়ার পরে দু একদিন ঠান্ডা থাকার পরেই কিন্তু আবার মেঘ কেটে গেলেই আবার তাপমাত্রা দ্রুত বেড়ে যাবে। জি, সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে চট্টগ্রাম এবং সিলেট এই দুইটি জায়গাতে আসলে বৃষ্টি হচ্ছে, কারণ যে পাহাড়ি এলাকা। আমাদের কাছেও একটি আমরা যদি বলি খুব রেগুলার ফেনোমেনা, যে গাছ বেশি থাকলেই আসলে বৃষ্টি হবে, গাছের কারণে বৃষ্টি, এবং গাছ লাগাতে বলা হচ্ছে প্রচুর পরিমাণে। কিন্তু আমি বিভিন্ন জার্নাল বা না যে একটু পড়াশোনা করে দেখেছি যে মূলত বেশিরভাগ অক্সিজেন তো আসে সমুদ্র থেকে। সেক্ষেত্রে আমার গাছের যেমন প্রয়োজন রয়েছে, একই সাথে আমার প্রয়োজন রয়েছে জলাধারের। আমার নদী কমে গেছে, আমার 80%, 60 থেকে 70% নদীর সংখ্যা কমে গেছে আমার দেশে। 1971 সালে নদী ছিল প্রায় 1300-র কাছাকাছি, সেটি এখন আমাদের দেশের নদীর সংখ্যা, নদী রক্ষা কমিশন যেটি বলছে যে 750-র মতো নদী রয়েছে, প্রায় অর্ধেকের চেয়ে নদী কমে এসেছে। সেগুলোর প্রভাব নিশ্চয়ই রয়েছে, আপনি শুধুমাত্র ঠিকই গাছ বলেছেন। লাগানোই নয়। নদী কিন্তু এই জলীয় বাষ্প দিয়ে অত ওইভাবে সহায়তা করে না। নদী যেটা করে সেটা হচ্ছে যে নদীর থেকে যখন পানিটা জলীয় বাষ্প হিসাবে কিছুটা উড়ে যায়, পানি কিছুটা তো প্রভাব আছেই, কিন্তু মূল জলীয় বাষ্পের সরবরাহ আসে কিন্তু সমুদ্র থেকে। এবং এইটাকে যখন আপনার জলীয় বাষ্প আকারে উঠে যায়, তখন এই জলীয় বাষ্প আকারে উঠে যাওয়ার সময় কিন্তু বেশ কিছু তাপমাত্রা শোষণ করে, তার চারপাশ থেকে তাপমাত্রা শোষণ করার কারণে এই গাছের বেলাও একই কথা, যে গাছের পাতা দিয়ে যে ইভাপোট্রান্সপিরেশন হয়, এই ইভাপোট্রান্সপিরেশনের পানিটা যখন জলীয় বাষ্প আকারে উঠে যায় এবং ছায়া থাকে, তখন তার উপরের যে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল সেটাও অনেক ঠান্ডা থাকে। এবং ঠান্ডা না হলে, জলীয় বাষ্প যতই হোক, ঠান্ডা না হলে কিন্তু ঘনীভূত হবে না বা কন্ডেনসেশন হবে না, এবং বৃষ্টির ফোঁটা হবে না, এবং বৃষ্টি পাওয়া যাবে না। কাজে এই সকল কারণেই কিন্তু আমাদের যে মধ্যপ্রাচ্য বা যে সকল জায়গায় মরুভূমি রয়েছে, এই সকল জায়গায় বৃষ্টি কম হয়। কারণ ওই এলাকার যে উপরের যে বাতাস, সেই বাতাস গরম থাকে এবং ঘনীভূত হয় না। এখনো কিন্তু তাই হচ্ছে, জলীয় বাষ্প আসছে, কিন্তু আমাদের ঢাকা এত তপ্ত হয়েছে যে এটা পানির ফোঁটায় পরিণত হওয়ার আগেই সেটা আবার চলে যাচ্ছে আমাদের আমাদের পূর্বাঞ্চলে বা উত্তর চলে যাচ্ছে। ওইখানে পাহাড় থাকার কারণে সেটা উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে সেখানে কন্ডেন্স হচ্ছে বা ঘনীভূত হচ্ছে, এবং পানির ফোঁটা আকারে ওই সকল জায়গায় বৃষ্টি হচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে প্রচুর কিন্তু এরই মধ্যে এনার্জি কিন্তু ভূপৃষ্ঠে সংরক্ষিত হয়েছে।
এবং এই এনার্জি একসময় বৃষ্টির আকারেই কিন্তু রিলিজ হবে। কাজেই যখন প্রচুর ময়েশ্চারের আগমন ঘটবে তখন কিন্তু বজ্র মেঘ এবং এই আকারে প্রচুর বৃষ্টি হবে, অল্প এলাকায় অতি ভারী বৃষ্টি হবে। গত বছরও আমরা দেখেছি যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ব্যাপক বৃষ্টি হয়েছিল অল্প সময়ের ভেতরে এবং সেখানে ফ্লাশ ফ্লাড হয়েছিল। তো এগুলো আমরা খেয়াল রাখছি এবং আগাম পূর্বাভাস দিয়ে আমরা যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় সেই জন্য আমরা আগাম পূর্বাভাস দেওয়ার জন্য সচেষ্ট রয়েছি। প্রস্তুতি রাখছেন, আপনারা সেই প্রস্তুতি রাখছেন। অনেক ধন্যবাদ শামীম হাসান ভূঁইয়া। আরেকটু সময় পেলে নিশ্চয়ই আপনার সাথে কথা বলা যেত, আরেকটু কথা বলা যেত।